আসসালামু আলাইকুম। আপনারা যারা সাউথ কোরিয়ায় পড়াশোনা করতে যাচ্ছেন, তাদের অনেকেরই একটা বড় প্রশ্ন যে সাউথ কোরিয়ায় ডকুমেন্টের হ্যাসেলটা কি অনেক বেশি? বাস্তবে কিন্তু সাউথ কোরিয়া খুব স্বচ্ছ একটা কান্ট্রি। এখানে আপনি যদি সঠিক ডকুমেন্ট সঠিকভাবে এবং সঠিক টাইমে যদি দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা এখানে আপনি ফেস করবেন না। আজকে আমরা আলোচনা করব মূলত সাউথ কোরিয়ায় কি ডকুমেন্ট আপনার প্রয়োজন পড়ে। এগুলো নিয়ে আপনি যদি আগে থেকে প্রস্তুতি নিতে চান, সেটা আপনার জন্য ভালো হবে কিনা এবং আপনার আসলে ডকুমেন্টের আপডেটটা করতে গেলে আপনি কি ধরনের সমস্যায় পড়তে পারেন, সেগুলোর সলিউশন নিয়ে। প্রথমে আসি, সাউথ কোরিয়ায় আপনি যদি পড়াশোনা করতে চান, তাহলে আপনার প্রথমত সবচেয়ে যে জরুরি বিষয়টা সেটা হচ্ছে আপনার একদম আপডেটেড ডকুমেন্ট লাগবে। আপনি যদি অনেক পুরাতন ডকুমেন্ট দেখান তাহলে কিন্তু কাজ হবে না। এক্ষেত্রে আপনার সার্টিফিকেট এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট এগুলো মূলত অ্যাপোস্টাইল করতে হবে। অর্থাৎ সরকারি বিভিন্ন সরকারি যে সমস্ত ওয়েবসাইটে অ্যাপোস্টাইল করার জন্য আলাদা হয়তো সেকশন আছে। তার মধ্যে বিদেশগামী শিক্ষার্থী হিসেবে আপনার সার্টিফিকেট এবং মার্কশিটগুলোকে সত্যায়িত করতে হবে। সেটা হতে পারে এসএসসি, এইচএসসি সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, অথবা আপনি যদি মাস্টার্সে যেতে চান তাহলে ব্যাচেলরেরও ট্রান্সক্রিপ্ট এবং আপনার যে সার্টিফিকেট আছে এগুলো দিতে হবে। আপনি যদি রানিং স্টুডেন্ট হন, আপনার সার্টিফিকেট এখনো ইস্যুই হয়নি, তাহলে কি করতে পারেন? প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট আপনার যখন এই সার্টিফিকেটটা জমা দিতে হবে, ডিএচএল করতে হবে, সেটা ডেডলাইনও খুব কম থাকে। আপনি যখন অ্যাপ্লাই করবেন তার ঠিক হয়তো ১ সপ্তাহের ভেতরে আপনার সাধারণত ৫ দিনের ভেতরে আপনার সার্টিফিকেট চেয়ে ফেলতে পারে। আপনার ধরে রাখতে হবে যে অরিজিনাল সার্টিফিকেট যেন আপনার হাতে থাকে। এখন যদি এমন হয় আপনার ভার্সিটি থেকে সার্টিফিকেটটা ইস্যু করতেছে না, তাহলে সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে পারেন, আ আপনার যে অফার লেটার, ইউনিভার্সিটির একটা অফার লেটার যদি চলে আসে, সেটা দেখাতে পারেন, অথবা আপনি একটা মানে জাস্ট একটা এজেন্সির সাথে কথা বলে অফার লেটার জাস্ট একটা জেনারেট করে, মানে কাছাকাছি একটা অফার লেটার বানিয়ে জাস্ট ভার্সিটি কর্তৃপক্ষকে একটা চাপ দেওয়া যে আপনারা দয়া করে তাড়াতাড়ি আমার সার্টিফিকেটটা দেন, কারণ আমার অলরেডি অফার লেটার চলে আসছে। অফার লেটার, একটা ফেক অফার লেটার জাস্ট খালি তাদেরকে শো করেন যে আমার সার্টিফিকেটটা পাওয়ার জন্য। এটা কোনো অন্যায় বা অবৈধ কোনো কাজ না, কারণ আপনি যেটা করতেছেন এটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের জাস্ট একটা প্রেশার ক্রিয়েট করা। প্রেশার ক্রিয়েট করলে তারা ১-২ দিনের মধ্যেই কিন্তু সার্টিফিকেট দিয়ে দিতে পারে। আচ্ছা, এটা গেল সার্টিফিকেট এন্ড মার্কশিট। এগুলোকে অবশ্যই অ্যাপোস্টাইল করে তারপরে দিতে হবে। অ্যাপোস্টাইল আপনি নিজেও করতে পারেন, চাইলে কাউকে দিয়ে করাতে পারেন। করাতে গেলে হয়তো আপনার এক্সট্রা কিছু ফি লাগতে পারে। আচ্ছা, এবং এখানে কস্টিংটা কেমন পড়ে? সরকারি যে খরচটা আছে সেটাই। এরপরে আসি, আপনার এনআইডি, পাসপোর্ট, আপনার ফ্যামিলি যারা স্পন্সর থাকবে তার এনআইডি লাগবে। এছাড়াও আপনার আ যেই ফ্যামিলি সার্টিফিকেট, অনেক সময় ফ্যামিলি সার্টিফিকেটটা এইজন্য দরকার পড়ে যে আপনার মূলত ওয়েলথটা কেমন আছে সেটা একটা বোঝানোর জন্য একটা আইডিয়া জাস্ট। তো ফ্যামিলি সার্টিফিকেট দেওয়াটা ভালো এবং মানে দিতে হবে। ফ্যামিলি সার্টিফিকেট আপনি কোথায় পাবেন? আপনার এনআইডি বা এই ধরনের জিনিসের এগুলো যেখান থেকে আসলে ইস্যু হয় সাধারণত উপজেলা চেয়ারম্যান পরিষদ, উপজেলা পরিষদ বা এইসব জায়গা থেকে আপনি ফ্যামিলি সার্টিফিকেটটা উদ্ধার করতে পারবেন। বাট যদি কোনো কারণে খুব বেশি প্রবলেম ফেস করেন, তাহলে আপনি নিজেও জাস্ট একটা ফ্যামিলি সার্টিফিকেট মোটামুটিভাবে বিভিন্ন দোকানে আছে যা ওরা মোটামুটি একটা রেডি করে দেয়। তো সেই রকম আপনি একটা কি বলে নমুনা টাইপের একটা ফ্যামিলি সার্টিফিকেট দেখাতে পারেন, যদি আপনার হাতে সময় কম থাকে। কারণ অনেক সময় উপজেলা চেয়ারম্যান মানে ইউনিয়ন পরিষদ বা উপজেলা যে সমস্ত থাকে সেখান থেকে দেখা যায় সরকারি সেকশন থেকে আপনাকে খুব বেশি সহযোগিতা করে না, তারা অনেক দেরি করতে থাকে। তো এক্ষেত্রে আপনি নিজেও একটা এডিট করে যদি বানায় দেন তাও হবে। কারণ আসলে ফ্যামিলি সার্টিফিকেটটা জাস্ট এজন্যই দেখানো যে এখানে আপনার ফ্যামিলি মেম্বাররা সবার নামও এখানে থাকতে হয় না, বাবা মা ভাই বন্ধু একজনের নাম-টাম থাকলেই চলে। এবং তাদের অবশ্যই প্রত্যেকের এনআইডি নামটা আপনার পাসপোর্টের নামের সাথে মিল থাকতে হবে। আমি আবারও বলছি যে অনেক সময় নামের মিসম্যাচ হলে কিন্তু আপনার ডকুমেন্টটা সাধারণত অগ্রহণযোগ্য বলে গণ্য হবে। দেখা গেল যে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, এই ৩ জনের নাম অন্তত আপনার একদম প্রপারলি ঠিক থাকতে হবে। এজন্যই যদি আপনি ইউনিয়ন পরিষদে যেয়ে যদি দেখেন যে অনেক ভেজাল হচ্ছে, তো আপনি নিজের ডকুমেন্টটা রেডি করে দিবেন, ওখানে আপনার নামগুলো সেম রাখবেন। বাট হ্যাঁ, অনেক সময় দেখা যায় মায়ের নামের সমস্যা, বাবার নামের সমস্যা। এটা যদি কারেকশন করার সময় থাকে করে ফেলেন। আর যদি না থাকে তাহলে আপনি যদি ইমিডিয়েট জমা দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে? জাস্ট ওই জায়গাটা এডিট করে হলেও ঠিক করতে হবে। কারণ এটা ছাড়া কোনো আসলে লাস্ট মোমেন্টে আসলে কিছু করার নেই। এবং এটা পরে গিয়ে আপনি এটা ঠিক করে নিবেন। এই হচ্ছে কথা। তো এই ছিল মূলত আমাদের যে ফ্যামিলি রিলেটেড যে সমস্ত তথ্য। এরপরে আসি আপনার আর কি ডকুমেন্ট সাধারণত লাগে। এখানে আপনার একটা এসওপি লাগতে পারে অনেক ভার্সিটিতে, যেটাকে বলে স্টেটমেন্ট অফ পারপাস, তো বা স্টাডি প্ল্যান যেটাই বলেন।
আপনার যে উদ্দেশ্য সেটা কি। তো সেটা আপনার ওই ভার্সিটির নাম থাকতে হবে এবং আপনি কোন প্রোগ্রামে ভর্তি হতে যাচ্ছেন এবং আপনি আসলে আপনার যে রেজাল্টটা সেটা এবং আপনার প্রোগ্রামের উপর ভিত্তি করে যে আমি আসলে এই বিষয়ে পড়াশোনা করেছি, তো আপনার ভার্সিটিতে আমি এই কারণে পড়তে যাচ্ছি। তো এটা খুব সুন্দর করে ব্যাখ্যা করা থাকতে হয় এবং এসওপিটা সাধারণত ১ পৃষ্ঠা হলেই হয়। এসওপি যদি আপনি ভালো লিখতে পারেন ওকে, আর যদি না লিখতে পারেন এক্ষেত্রে আপনি সিনিয়র কারো সাহায্য নিতে পারেন বা বেটার হয় যদি আপনি কোনো যারা এসওপি রিলেটেড সার্ভিস দেয়, অনেকেই আছে যে এসওপি রিলেটেড সার্ভিস দেয়, তাদের কাছ থেকেও এটা রেডি করে নিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি ওটাকে রিচেক দিয়ে ঠিকঠাক করে আপনার নাম বা আপনার সিজিপিএ বা অন্যান্য তথ্য সব ঠিক আছে কিনা এবং যে ইউনিভার্সিটিতে যে সাবজেক্টে অ্যাপ্লাই করছেন সেই সাবজেক্ট রিলেটেড কথা বলছে কিনা সেগুলো সব দেখে নিবেন। মানে হয়তো আপনাকে বিবিএস দিয়ে অ্যাপ্লাই করতেছে বা ধরেন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর অ্যাপ্লাই করছেন, কিন্তু আপনি ওখানে লিখে রাখছেন যে আমি আসলে কি বলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই। তো অ্যাকচুয়ালি তো এটা কম্পিউটার সায়েন্স না, ওটা তো এআই। বা আপনি বিবিএ তে অ্যাপ্লাই করছেন কিন্তু সেখানে লিখে রাখছেন যে আসলে হোটেল ম্যানেজমেন্টের কথাবার্তা, তাহলে তো হবে না। তো এসওপিটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যেখানে মানে এসওপিটা দেখে একজন প্রফেসর বা একজন অ্যাডমিশন অফিসার সে অন্তত বুঝবে যে না তার পড়ার উদ্দেশ্যটা কি। আচ্ছা, এরপরে আসি আপনার একটা সিভি অনেক জায়গায় গুরুত্বপূর্ণ হয়। সিভি অ্যাকচুয়ালি আমরা যেরকম মনে করি যে আমাদের জবের জন্য সিভি সেরকম না। এই সিভিতে আপনাকে জাস্ট হচ্ছে আপনার তথ্যগুলো মানে একাডেমিক তথ্য, আপনার যদি টুকটাক কোনো এক্সপেরিয়েন্স থাকে এবং আপনার যদি কোনো ইন্টার্নশিপ বা সার্টিফিকেট, আদার সার্টিফিকেট বা কোনো কারিকুলার অ্যাক্টিভিটি রিলেটেড কোনো কিছু থাকে, এগুলোর জাস্ট একটা লিস্ট। কিন্তু ওইখানে অবশ্যই সিভির যে অবজেক্টিভটা সেটা যেন খুব ভালো করে লেখা হয়, যেটা প্রফেশনালভাবে যেন লেখা হয়। মানে আপনি আপনার মতো করে লেখেন অথবা কারো হেল্প নেন, যেটা মানে যেটা একেবারে আপনার অরিজিনাল পারপাসটাকে পোর্ট্রে করে। মানে আপনি ওই ভার্সিটিতে পড়তে যাচ্ছেন ওরকম করেই লেখা থাকতে হবে। মানে আপনি কোনো জবের জন্য এপ্লাই করতেছেন এরকম যেন না থাকে। ঠিক আছে? ওই অবজেক্টিভের কথাগুলো এমন থাকে যেন যে আমি খুব হার্ড ওয়ার্কিং একজন স্টুডেন্ট বা আমি পড়াশোনা প্রবলেম সলভিং করতে পছন্দ করি বা আমি কথার কথা আপনি বিবিএ তে পড়তে চাচ্ছেন, তাহলে আপনি আসলে আপনার গোলটা কি ওইটা যেন ওখানে ফুটে ওঠে। আচ্ছা, এরপরে আসি স্পন্সর ডকুমেন্টস যেগুলো আছে এরপরে। আচ্ছা, ও ছবির কথা বলাই হয়নি, এটা তো কমন বিষয়, পাসপোর্ট সাইজের ফটো লাগবে। আচ্ছা, এবারে আসি যে আপনার স্পন্সর রিলেটেড কি কি আপনার সার্টিফিকেট বা কি কি তথ্য আপনাকে ডকুমেন্ট জমা দিতে হবে। নাম্বার 1 ব্যাংক স্টেটমেন্ট। এটা তো খুবই মাস্ট। ব্যাংক সলভেন্সি অ্যান্ড স্টেটমেন্ট দুইটাই লাগবে। আপনি যদি আপনার বাবা বা মা বা আপনার নিজের যদি অ্যাকাউন্ট দেখাতে চান সেক্ষেত্রে আপনি আপনার আহ, আপনার যেই ব্যাংকে গিয়ে কথা বলে আপনি আপনার ব্যাংকের স্টেটমেন্টটা তুলে নিয়ে আসেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই ব্যাংকে 25 থেকে 26 লাখ টাকার মতো, ধরেন 25 লাখ টাকা থাকলেও হবে, অ্যারাউন্ড এরকম একটা টাকা আপনাকে দেখাতে হবে এবং সেটা মোটামুটিভাবে 6 মাসের দেখাতে হয়। ব্যাংকের ম্যাচুরিটি 6 মাস হতে হয়। বাট নর্মালি যেটা হয় যে অনেকেরই এই টাকাটা থাকে না, তো লাস্ট মোমেন্টে এসে সে এখানে ইয়ে করতেছে। তো এক্ষেত্রে কি করণীয়? খুব সহজ বিষয় হলো যে আপনি আপাতত আপনার ব্যাংকে একটা লোন নেন, মানে যখন আর কি আপনার ফাইলটা ভিসা ইমিগ্রেশনে যাবে তার আগ দিয়ে আপনি একটা লোন নেবেন। সাধারণত এটা হচ্ছে কিছু কিছু ব্যাংক আছে খুব সহজ শর্তে স্টুডেন্টদেরকে লোন দেয়। তো আপনি ওরকম ব্যাংক যেমন হচ্ছে হতে পারে পূবালী ব্যাংক বা এনআরবিসি ব্যাংক, এরকম কিছু ব্যাংক আছে যারা খুব সহজ শর্তে লোন দেয় এবং তারা লোনটা অল্প টাকা, একটা অল্প ইন্টারেস্টে, দেখা যায় 10% ইন্টারেস্টে দেয়। তো তাদের কাছে লোনটা ক্রিয়েট করে আপনি মানে লোনটা নিলে দেখা যাবে আপনার ওই 25,000 টাকার মতো খরচ হবে। মানে এক এক লাখে 1,000 করে খরচ হবে আনুমানিক। তো 1 লাখে 1,000 করে হলে দেখা যায় 25 লাখে 25,000 টাকা। এরকম একটা কস্টিং আসে এটা। আর ব্যাংকের যে স্টেটমেন্টটা ম্যাচুরিটি করার জন্য আপনি কি করতে পারেন যে আপনি যদি চান যে আমি 3 মাস ধরে রাখবো, রেখে তারপর 3 মাসের একটা ম্যাচুরিটি দেখায় হয় কিনা, নর্মালি 6 মাসের দেখাতে হয়। 3 মাসের হয়েও অনেকের দেখা গেছে 3-4 মাসেও গ্রহণ করছে অ্যাকচুয়ালি, যে হ্যাঁ 3-4 মাসেও এটাকে তারা 6 মাসের কাছাকাছি ধরছে। বাট সবসময় এটা আসলে অ্যাপ্লিকেবল না। আমাদের এমন স্টুডেন্ট আছে যার 3 মাসে অ্যাকসেপ্ট হয়নি, মানে রিজেকশন আসছে। সেটা শুধু ব্যাংকের কারণে না, তার আদার ইস্যু ছিল। তো যাই হোক, ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড যদি কোনো সাপোর্ট আপনি নিতে চান, হয়তো অনেক এজেন্সি আছে তারাও দেয় বা অনেকে হয়তো দেয়। তো তাদের কস্টিংটা হয়তো বেশি হতে পারে। এক্ষেত্রে আপনারা মানে যে এজেন্সি কাজ করছেন তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। আর যদি আপনারা মূলত আদার কাউকে দিয়ে করাতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। আর যদি আপনাদের কস্টিং খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে হয়তো আমরা আপনাদের সহযোগিতা করবো এক্ষেত্রে। কারণ আমাদের উদ্দেশ্য থাকে এটা না যে আসলে আপনি আপনাকে মূলত একটা ইয়ে করা,
হ্যাসেলের মধ্যে ফেলে দেওয়া। উদ্দেশ্য থাকে যে আপনাকে যতটা ইজিলি লোন পাওয়ার ব্যবস্থা করা, যদি কোনো স্পন্সরশিপ পাওয়া যায় সেটা ব্যবস্থা করা, বা যেকোনো একটা ওয়ে খুঁজে বের করা যেটাতে কস্টিংটাও কম আসে, আপনার লসটা কম আসে। তো যাই হোক, এই ছিল প্রথম কথা, হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এরপরে আসি আপনার স্পন্সরের জব সার্টিফিকেট। হ্যাঁ, আবার বলি নাই, আপনি সেলফ স্পন্সর হতে পারবেন, মানে নিজের কস্ট নিজে বহন করতে পারবেন। তো এক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে ব্যাংক সলভেন্সি সহকারে 6 মাসের, অবশ্যই 6 মাসের এবং লাস্ট 6 মাসের। এবং এটা কিন্তু আপনাকে, আপনি যদি কারো কাছ থেকে এই ব্যাংক স্টেটমেন্টটা স্পন্সরশিপ নেন বা কোনোভাবে যদি আদায় করলেন, কাউকে দিয়ে করাই নিলেন, তো সে তাকে কিন্তু এটা অবশ্যই তার সাথে ইয়ে থাকতে হবে যে এটা কিন্তু আবার আপডেট চাইতে পারে, একবার না বারবার আপডেট চাইতে পারে, 2বার 3বারও আপডেট নিতে পারে। তখন আপনাকে আপডেটেড আবার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। তো এইটা এই জন্যই আপনার অবশ্যই বুঝে শুনে ব্যাংক স্টেটমেন্ট করতে হবে। যদি আপনি দেখা যায় 6 মাসে ব্যাংক লোন নেন, তাহলে কিন্তু মোটামুটি ভালো টাকার ধাক্কা দেখা যাবে, প্রায় 1.5 লাখ টাকার মতো আপনার লস চলে যেতে পারে। তো এই জন্যই চিন্তা ভাবনা করে অবশ্যই পরামর্শ নিয়ে কাজ করবেন। আমরা আপনাকে হেল্প করব, যাতে যদি আপনি আমাদের স্টুডেন্ট হয়ে থাকেন অথবা যদি আপনারা আমার কাছ থেকে হেল্প নেন, তাহলে আমরা চেষ্টা করব আপনার কস্টিংটা যেন কম আসে। দেখা গেল এত বিশাল 6 মাসের কস্টিং না এসে যাতে, যদি আমরা 2-3 মাসের বা 1 মাসের কস্টিং দিয়ে যদি আপনার ইয়েটা মোটামুটিভাবে উতরাই দিতে পারি, সেটার আমাদের একটা চেষ্টা থাকে। এবং অনেকেই স্পন্সরশিপের ব্যবস্থাও করে দেয়, মানে অন্য আরেকজনের মাধ্যমে আপনার ব্যাংক স্পন্সরশিপ, কিন্তু ওখানে কস্টিংটা হয়তো বেশি যায়। আচ্ছা, এরপরে আসি আপনার ব্যাংক স্টেটমেন্টের একটা এগেনস্টে, মানে একটা জব স্টেটমেন্ট, স্যালারি স্টেটমেন্ট অথবা ট্রেড লাইসেন্স, এগুলো দিতে হতে পারে। মানে দেখা গেল আপনার যে স্পন্সর, তার চাকরিতে যে বেতন পায় সেটাই ব্যাংকে এই 25-26 লাখ টাকার জন্য যথেষ্ট। মানে 1 বছরে তার বেতন হচ্ছে 25 লাখ টাকার উপরে বা এরকম। তো 1 বছরে যার বেতন 25 লাখ টাকা, তাহলে তো ঠিক আছে। বাট যদি এমন হয় যে না, তার স্যালারিতে হচ্ছে না, তাহলে তার একটা ট্রেড আপনি দেখাই দিবেন, যে এই ট্রেডটা এটাই প্রমাণ করবে যে না, আদার যে ইয়েটা, আমার একটা ফ্যামিলি বিজনেস আছে, সেখান থেকে আমার টাকাটা আসতেছে। সাধারণত আসলে বাইরের কোম্পানি, বাইরের যে সমস্ত ইউনিভার্সিটি, তারা আসলে এত যাচাই বাছাই করে না। সেটা আপনার যদি বাবার ট্রেড লাইসেন্স থাকে, না থাকলে আপনি আপনার চাচাদের সাথে একটা পার্টনারশিপের কোনো একটা ট্রেড লাইসেন্স করে দিলেন, মানে চাচা বা আত্মীয়র বাবার সাথে, বাবার নামে অথবা আপনার নামে একটা ট্রেড লাইসেন্স করে জাস্ট শো করার মূলত। এরপরে আসি ট্যাক্স সার্টিফিকেট, তারপরে ট্যাক্স অ্যাকনোলেজমেন্ট, এগুলো তো অবশ্যই জমা দিতে হবে। এছাড়া এফিডেভিট অনেক ক্ষেত্রে লাগে। এফিডেভিট মানে হচ্ছে আপনার ফ্যামিলির ওয়েলথ রিলেটেড একটা মোটামুটি সরকারি রেজিস্ট্রি খাতায় ইয়ে করা। তো তারপরে আসি অ্যাসেট ভ্যালুয়েশন, এটা দিলে খুব ভালো হয়, তবে সব ভার্সিটিতে এগুলো আসলে প্রয়োজন পড়ে না। তাহলে এই ছিল মোটামুটি সাউথ কোরিয়ার ডকুমেন্টের লিস্ট। এখন ডকুমেন্ট রিলেটেড যে সমস্ত হ্যাসেল আসলে এখানে মনে হতে পারে যে এটা তো পারি না, ওটা করা যায়নি, এই সমস্যা ওই সমস্যা, এই নানাবিধ প্রবলেম থেকে আসলে বাঁচতে গেলে আমাদের কি করণীয়? প্রথমত, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আসলে আমি কোন জায়গায়, মানে কোন জায়গায় আসলে ফাইলগুলো জমা দিয়েছি, তাদের কাছে আগে হেল্প চাই। যদি তারা দেখা যায় আমাকে হেল্প করতে পারে হলো, আর যদি না হয়, তাহলে আপনি কোনো বিশ্বস্ত জায়গা থেকে এই কাজগুলো করাতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাকে নজরদারি করতে হবে। মানে একটা, দেখেন না, কথার কথা, আপনি একটা নোটারি করলেন, আপনার এনআইডি গুলো সাধারণত বাংলায় থাকে বা অনেক ডকুমেন্ট বাংলায় থাকে, সেটাকে আপনাকে নোটারি করতে হবে ইংলিশে। তো নোটারাইজ করতে গিয়ে অনেক সময় আমি দেখেছি অনেক জায়গা থেকে ভুল অনুবাদ করার কারণে ভিসা সরাসরি রিজেকশন না খেলেও দেখা গেছে অ্যাডমিশন অফিসার থেকে এটা নিয়ে অভিযোগ এসেছে যে এটা কি ধরনের ভুল। এবং দেখা গেছে যে ভিসাটা রিজেকশনই খেত যদি অ্যাডমিশন অফিসারের হাতে ওটা না পড়তো। সে যদি চেক না দিত, তাহলে দেখা যেত ভার্সিটি পর্যন্ত গেলে মোটামুটি ওটা রিজেকশন খেয়ে চলে আসতো। নামের বানান ভুল বা এই ধরনের ভুল করে রেখে দিয়েছে দৈনিক বাংলা বা এরকম জায়গায় যে সমস্ত নাম করা যে সমস্ত অনুবাদ প্রতিষ্ঠান। তো আপনাকে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রেখে করতে হবে। তাহলে এতটুকুই আজকের মতো কথা। সাউথ কোরিয়ার ডকুমেন্টেশন নিয়ে আসলে ওরকম ভয়ের কিছুই নেই, কিন্তু আপনাকে সচেতনভাবে খুব কাজগুলো দ্রুত এগোতে হবে। কারণ সাধারণত আপনি যখন ফাইল জমা দিবেন, এর কিছুদিনের মধ্যেই আপনাকে দেখা যাবে ডিএচএল এর জন্য সব ফাইলের একদম হার্ড কপি জমা দিতে হবে, মানে প্রিন্টেড কপি। তো এটার জন্য আপনার হাতে কিন্তু খুব বেশি সময় থাকে না, দ্রুতই কাজ করতে হবে, বাট স্মার্টলি করতে হবে। তাহলে আজকের মতো এতটুকুই থাকুক। আগামী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আমি সাউথ কোরিয়ার ডকুমেন্টেশনের আরো কিছু বিষয়, সূক্ষ্ম কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।